শুধু এগিয়ে না, আইনও তো তাদের জন্য, নারী এবং শিশু নির্যাতন আইন। আরে হ্যাঁ, কোনো জায়গায় পুরুষ নির্যাতন আইন নেই। হ্যাঁ, কোনো জায়গায় পুরুষ নির্যাতন আইন নেই। পুরুষ অনেক নির্যাতিত হয়। হ্যাঁ, মানে সব হচ্ছে দেয়ালের পেছনে পুরুষ নির্যাতনও হয়, কিন্তু আসলে ওটা সেভাবে ফুটে আসে না। হ্যাঁ, আমার যতটুকু মনে হয় ঈদ হচ্ছে বাচ্চাদের জন্যই, ছোটবেলার টিন এজ পর্যন্তই আমার মনে হয় যে ঈদটা ছিল আমাদের জন্য। সঠিক। হ্যাঁ, কারণ ওই সময় মনে হতো যে খুব 2 টাকা পাইলেও তো কি মনে হয়েছে, ওরে নতুন বাবা রে নোট। বাবা, মানে সারা রাত তো ঘুমাবোই না, আজকে তো ঘুমায় গেলে সকালে ঈদের জন্য উঠতে পারবো না। হ্যাঁ, নুপুরিতে কতগুলো জমা নেওয়া হলো? আসলে স্পেসিফিক ভাবে যে ঈদের জন্যই জামা নেওয়া হয়েছে ওর সেরকম ঢঙের কথা বলারই দরকার নেই, না এই না পুরো রোজার মধ্যে কত কেনাকাটা সেটা বলে। না না না, রোজার মধ্যে আসলেই কোনো তেমন একটা শপিং করা হয়নি। আমাদের মধ্যে আসলে প্রেসপেক্টিভটা এরকম ভাবে থাকে যে আগে থেকেই শপিংটা কমপ্লিট করে ফেলবো এবং রোজার মধ্যে হচ্ছে একদম শান্তিভাবে রোজাটা মানে রোজার চালিয়ে মধ্যে যাবো। শপিং এ যাওয়া হয় নাই? শপিং এ যাওয়া হয়েছে, টুকিটাকি ঘুরতে যাওয়া হয়েছে, বাট আমি শপিংটা ঈদের আগেই কমপ্লিট করে ফেলেছি। সিরিয়াসলি? হ্যাঁ, রোজার আগে কমপ্লিট করে ফেলেছি, এবং এটা শুধু আজকের থেকে না, বিয়ের পর থেকেই এটা আমার হাজবেন্ডের সবসময় মানে এই রিকোয়ারমেন্টটা থাকে যে রোজার মধ্যে আমাকে মার্কেটিং রিল্যাক্স। নিয়ে কোনো প্যারা দিতে পারবা না, যা যা মার্কেটিং করার যা লাগবে যেভাবে লাগবে রোজার আগে কমপ্লিট করো, রোজার মধ্যে মার্কেটে যেতে পারবো না। এটা শুধু এখন না, একদম বিয়ের পর থেকেই, যখন আমি একাও ছিলাম, মানে এখনো আমার ছেলে মেয়েগুলোও ছিল না, তখন ওই একই ব্যাপার ছিল। বাট পরে যখন ছেলে মেয়েগুলো হয়ে গেল তখন তা আরো প্যারা মার্কেটে যাওয়ার বিষয়টা নিয়ে। তো কখনোই আমাদের হয়তোবা একবার কি দুবার এমন হতে পারে যে রোজার মধ্যে বা প্রথম রোজায় যে শপিং করেছি, কিন্তু এছাড়া আর কখনোই আসলে এই ধরনের আমাদের মধ্যে হ্যাঁ মন মানসিকতা কখনোই থাকে না যে রোজার মধ্যে যে শপিং করব, ঈদের শপিং করব, এটা তো একদমই থাকে না। আর যেহেতু এখন ব্র্যান্ড প্রমোটিং সেক্টর, ইনফ্লুয়েন্সিং সেক্টরে আছি, তো সেই কাজের পারপাসে দেখা যায় যে আমার যেতেই তো হচ্ছে। হ্যাঁ, যেতেই হচ্ছে, আমার শপিং রিলেটেড সব কাজগুলোই থাকে, এবং প্রচুর মেলা প্রমোশন করতে হয়, ইভেন্ট এক্সপো গুলোর প্রমোশন করতে হয়, তো সেখান থেকে আমার হুটহাট শপিং করাই হয়। এবার গত ঈদের চেয়ে এবারে একটু বেচা বিক্রি বেশি মনে হইলো না? বেচা বিক্রি বেশি আমার তো মনে হয়েছে খুব কম, আর আমার যতটুক মনে হয় যারা যতটুক দেখাচ্ছে শো অফই করতেছে, আমার এইটা মনে হচ্ছে। কারণ আমি যতটুক দেখলাম যে একজন কিছুদিন আগে একটা আমি ক্লিপ দেখলাম যে কেউ বলে 2 লক্ষ টাকা নিয়ে গাউসিয়া না নিউ মার্কেটে পৌঁছে গেছে ঈদের শপিং করতে, তাও বলে তার কম পড়ে গেছে। 2 লাখ টাকা হওয়ার কথা না। তো আমি জানি না কি বলবো। হ্যাঁ, 2 লাখ টাকা নিয়ে যে দাম সব, হ্যাঁ 2 লক্ষ টাকা নিয়ে আমি যেতে পারি নিউ মার্কেটে গাউসিয়াতে, আমি একটা গোল্ডে শপিং করার জন্য যেতে পারি, বাট 2 লক্ষ টাকা নিয়ে আমি নিউ মার্কেট আর গাউসিয়াতে যাওয়ার আগে সিকিউরিটির একটা আমি চিন্তা করব যে ওটা কি আসলে ওই প্লেসটা। বাট হ্যাঁ, অনেকেই করে, কিন্তু দেখা যায় যে সবাই যে ওই 2 লক্ষ টাকা শুধু নিজের উপরেই খরচ করে তা না। হ্যাঁ, 2 লক্ষ টাকাটা নিয়ে যাওয়ার পিছনে তাদের একটা প্রসপেক্টিভ থাকে যে আমি আমার ফ্যামিলি মেম্বারদের জন্য, আমার ম্যাটারনাল ফ্যামিলি মেম্বার, আমার প্যাটার্নাল ফ্যামিলি মেম্বার, আমার শ্বশুর বাড়ির মানুষ, দেন আরো অনেক আত্মীয় স্বজন থাকে, ওই টাকাটার মধ্যে তাদের জাকাতের টাকাটাও তারা ইনক্লুড করে নিয়ে যায়। হ্যাঁ, যে জাকাতের কিছু অংশটা যেটা আছে, অনেকেই আছে যে জাকাতটা শুধু ক্যাশে প্রদান করে না। হ্যাঁ, কেউ কেউ এটা এই জাকাতটাকে কাপড়েও আবার অনেক কনভার্ট সময় করে। দেখা যায় জাকাত নিয়ে মারামারি বন্ধ হয়, লুঙ্গি জাকাত নিয়ে। হ্যাঁ, লুঙ্গি, দেন শাড়ি। তো আমি মনে করি যে এটা মনে হয় ওই প্রসপেক্টিভেই একটু শো অফের জন্যই সে বলে ফেলছে যে আমি 2 লক্ষ টাকা নিয়ে আসছি, তাও আমার জন্য কম পড়ে গেছে। ঈদের বাজেট কত ছিল? আমার ঈদের আসলেই আমার হাজবেন্ড এমন একজন ব্যক্তি, আমি বলবো না যে আমি একজন কোটিপতির ওয়াইফ বা লাখপতির ওয়াইফ, সেই হিসাবে আমি বলবো না। সে আমাকে কখনোই কোনো ধরা বাঁধা একটা অ্যামাউন্ট কখনোই দেয়নি, সেটা ঈদের জন্যও না বা কোনো ওকেশনের জন্যও না, বা কোনো আমি যদি কখনোই কোনো শপিংয়ে যাই, শপিং হলে যাই, কখনোই না। কিন্তু হ্যাঁ, সে আমাকে বলে এটা কি তোমার খুব প্রয়োজন, নিতেই হবে, যদি নিতেই হবে প্রয়োজন হয় নাও, আর যদি প্রয়োজনের বাইরে হয়
তাহলে সেটা নিও না। কিন্তু সবই তো প্রয়োজনের মধ্যে কিন্তু আমার মনে হয় না আমাদের মেয়েদের কোনো কিছু প্রয়োজনের বাইরে থাকে। হ্যাঁ, তো আমি যেটা এবার ঈদে শপিং করেছি, আমি শপিংটা এই জিনিসটাকেই মাথায় রেখে আমি চিন্তা করেছি যে এবারের ঈদটা প্রচুর একটা পচা একটা গরমের মধ্যে ঈদটা হবে। হ্যাঁ, তো ওই জিনিসটাকেই মাথায় রেখে আমি আসলে শপিং গুলো করেছি। আর বলতে গেলে এবারে শপিংটা আসলে হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভিত্তিক, মানে ইন্ডিয়া কলকাতা। পাকিস্তান। হ্যাঁ, কলকাতা থেকেই হয়েছে। তো এটা বলবো যে আবারও বারবার বলছি যে ঈদকে কেন্দ্র করে আমার কোনো শপিংটা হয়নি। এক সময় হতো ছোট থাকতে, ওটা খুব ইমোশনের একটা জায়গা। বোধহয় ছোটবেলায়। হ্যাঁ, আমার যতটুকু মনে হয় ঈদ হচ্ছে বাচ্চাদের জন্যই, ছোটবেলার টিন এজ পর্যন্তই আমার মনে হয় যে ঈদটা ছিল আমাদের জন্য। হ্যাঁ, কারণ ওই সময় মনে হতো যে 2 টাকা পাইলেও তো কি মনে হয়েছে, ওরে বাবা রে বাবা, মানে সারা রাত তো ঘুমাবোই না, আজকে তো ঘুমায় গেলে সকালে ঈদের জন্য উঠতে পারবো না। হ্যাঁ, আর এখন এমন হয় যে আমি ঈদের দিন 3টার আগে ঘুম থেকে উঠবোই না, আমার ঈদটা ওভাবেই যাবে। তো এই হচ্ছে। তো আমি যেটা শপিং এর কথা বলছিলাম, যে দেখা যায় যে যে এক্সপো গুলোতে যাই, এক্সিবিশন গুলোতে যাই, ওখান থেকে আমার প্রচুর শপিং হয়ে যায়। হ্যাঁ, এবং শপিং হওয়ার পর এবং ব্র্যান্ড প্রমোটিং সেক্টরে দেখা যায় যে যত না আমি নিজের কাপড়গুলো পরি, আমাকে ব্র্যান্ডের কাপড়গুলো বেশি পরতে হয়। তো সেই জায়গায় দেখা যাচ্ছে যে আমি যে আমার মনের থেকে যে শপিংটা করি, পার্সোনালি যে শপিংটা করি, ওই কাপড়টা ওভাবেই আমার আলমারিতে দেখা যায় থাক হতে থাকে। হ্যাঁ, ওগুলো ছেলের বউয়ের জন্য। তো দেখা যায় যে পরে চিন্তা করি যে থাক, যেটা যখন থেকে যাবে কোন একটা ওকেশনে ওটা বের করে পরে ফেলবো। তো এই পার্সপেক্টিভেই দেখা গিয়েছে কিছুদিন আগে একটা এক্সপো থেকে আমার খুবই, আমি মানে ওখানে একটা অফার পেয়েছিলাম, যে যেহেতু আমি ওনাদের ব্র্যান্ড প্রমোটার ছিলাম, ব্র্যান্ড প্রমোটার হিসেবেই ওনারা আমাকে আসলে ড্রেসগুলো সেল করে। কারণ ওদের ওই পুরো এক্সপোটাতে একটা নিয়ম ছিল যে কোনো কিছু সেল করা যাবে না, আপনারা শুধু এক্সপোতে আসছেন, আপনারা আপনাদের প্রোডাক্ট ডিসপ্লে করবেন, ডিসপ্লে করে যে কয়টা প্রোডাক্ট আনছেন আপনারা আবার কাস্টমে হচ্ছে ওইভাবেই রিপোর্ট করে আপনাদের ফেরত দিয়ে নিয়ে যেতে হবে। বাট ওদের আমার কাজ এত ভালো লেগেছে এবং আমাকে ওরা এত পছন্দ করেছে যে বলেছে যে তোরা হিন্দিতে কথা বলে, আপকো জো লেনা হে আপ লে লিজিয়ে, আপকো জো লেনা হে আপ লে লিজিয়ে, আপকো হামে মানে আপনাকে আমাদের খুব পছন্দ হয়েছে, আপকো জো লেনা হে লে লিজিয়ে, আর কিসি কো কাহিয়েগা মত, किसी को कहिएगा मत। हाँ, जे हमने आपके पास सेल किया है, आपके लिए भी लीजिए, आपके बच्चों के लिए भी लीजिए, और आपके हस्बैंड के लिए भी लीजिए। হ্যাঁ, তো এভাবে বলছে। তো আমিও একটা সুযোগ পেয়ে গেছি, ছাড় দেইনি। হাজবেন্ডও তখন বলছে যা যা নেওয়ার নাও। হ্যাঁ, তো আমি ওখান থেকে 20টা ড্রেস নিয়েছিলাম। তো ওগুলোই থাক হয়ে আছে। এবং নেওয়ার প্রথমে তো 13টা নিয়েছিলাম, তারপর হাজবেন্ড বলছে কি আরো লাগবে, তো বলতেছে কি ইন্সপিরেশন ছিল কথা। হ্যাঁ, বলতেছে কি আরো লাগলে নিতে পারো, যদি আরো পছন্দ হয় নিতে পারো। তা আমি যখন বলতেছি, আমি যখন একটা ওপেন একটা অপরচুনিটি পাচ্ছি, কেন নিব না, ঠিক আছে তাহলে আরো নেই, লুটলো। হ্যাঁ, একদম নিয়ে তখন আমি ওখান থেকেই 20টা ড্রেস নিয়েছিলাম। তারপর 2-3টা পরা হয়েছে, ওগুলোই এখনো আছে। দেন আরেকটা বলি যে যেহেতু ব্র্যান্ড প্রমোটিং সেক্টরে কাজ করছি, অনেকের সাথে একটা গুড রিলেশন হচ্ছে, পেজ ওনারদের সাথে, ব্র্যান্ডদের সাথে। তো সেখান থেকেও দেখা যায় যে আই এম ব্লেসড যে ওরাও আমাকে ঈদের গিফট পাঠায়। তো আমার মনে হয় যে যেহেতু আসছেই, কোনো না কোনো ভাবে আসছে, হ্যাঁ, দেন আত্মীয় স্বজনরা আছে, ওরা ঈদের গিফট দেয়। শ্বশুরবাড়ির ফ্যামিলি আছে, বড় একটা শ্বশুরবাড়ির ফ্যামিলি মেনটেন করা হয়, তো ওখান থেকে আসে। আর যেহেতু মা বাবার একমাত্র সন্তান আমি, তো সেখান থেকেও আসলে একটা ভালোই একটা মার্কেটিং এর জিনিস দাঁড়ায়। এই জায়গাটায় নূপুর, ঠিক এই জায়গাটায় দাঁড় করায় আমি আপনার হাজবেন্ডের সঙ্গে যদি কম্পেয়ার করতে বলি, তার অবস্থানটা কিংবা একটা পুরুষের অবস্থানটা কি হবে? আচ্ছা, পুরুষের অবস্থানটা যেটা বলবো, যে আমার হাজবেন্ডের অবদান আমার অ্যাজ আ লাইফ পার্টনার আমার লাইফে সবচেয়ে বেশি। কারণ অনেকেই আছে এই জায়গাটা তাদের মা বাবাকে দিতে পছন্দ করে। হ্যাঁ, যে আমি আজকে যেভাবেই হয়েছি আমার মা বাবার জন্য হয়েছি। হ্যাঁ, আছে, আমার মা বাবা আমাকে ওইভাবে আসলে শিক্ষা দিয়ে বড় করেছে, ওই রকম একটা সুন্দরভাবে আমাকে গড়ে তুলেছে দেখেই আজকে আমি এমন। বাট
আজকে আমি যেই নূপুর, যেভাবে আমি নূপুর, অ্যাজ আ নূপুর আমাকে যেভাবে সবাই চিনে, হুম। ওইটার পিছনে যেই ব্যক্তিটা কাজ করে বা যেই ব্যক্তিটার হাত আছে, সেটা একমাত্র আমার হাজবেন্ড, আমার লাইফ পার্টনার। কারণ আমরা সব জায়গায় শুনি যে একটা সাকসেসফুল একজন ম্যানের পিছনে অবশ্যই একটা ফিমেলের হাত থাকে, বাট আমার ক্ষেত্রে দেখা যায় যে আমার পিছনে যে হাতটা আছে বা আমার উপরে যে হাতটা আছে, সেটা আমার হাজবেন্ডের। কারণ দেখা যায় যে সে যদি আমাকে সাপোর্ট না করতো, হয়তো বা আমি আজকে এখানে অ্যাজ আ নূপুর আপনার সামনে বসে থাকতাম না। হ্যাঁ, তো এই লোকটার বা একজন পুরুষের ঈদের কেনাকাটা নিয়ে অনেক কথা হচ্ছে, হ্যাঁ, ওয়াইফ হিসেবে বলেন তো। ওয়াইফ হিসাবে না, শুধু ওয়াইফ হিসাবে না, এটা আসলে রিয়েল লাইফেও এটা খুবই একটা মানে ইম্পর্ট্যান্ট একটা বিষয়। দেখা যায় যে আমি যখন শপিং করতে যাই, হ্যাঁ, আমার হাজবেন্ড আমাকে বলে কি লাগবে নাও, হুম। বাচ্চাদের আর কি লাগবে, হুম। তোমার শপিং কি করবা, হুম। কোনটা নিবা, কোনটা কিনবা, হইছে, শেষ। কিন্তু আমি কখনোই দেখি না যে আমাদের ঈদের শপিংটা করার আগে বা কোনো একটা ওকেশনে আমাদের শপিং করার আগে সে নিজে কিছু কিনেছে। আগে বউ বাচ্চা। হ্যাঁ, সে নিজে কিছু কিনেছে। তো আমাদেরও এখন একটা অভ্যাস হয়ে গিয়েছে যে না, এই মানুষটা তো শপিং এ গেলে আগে আমাদের জন্যই শপিং করে, কি লাগবে, কোনটা লাগবে। হ্যাঁ, এবং তার মাথার মধ্যেও এই জিনিসটা ঘুরতে থাকে যে ঈদ আসতেছে, বউয়ের শপিং করতে হবে, আহ বাচ্চাদের শপিং করতে হবে, আমার সংসারের একটা আলাদা খরচ আছে। মেনটেনেন্স আছে, ঈদ ঈদ উপলক্ষে আরো সেটা বাড়বে। হ্যাঁ, আপগ্রেড হবে ওই খরচটা, ঈদের জন্য একটা এক্সট্রা একটা স্পেশাল খরচ থাকে। তারপর যে দেখা যায় যে সে বলে আমি আমার জন্য একটা শার্ট কিনবো, আমি আমার জন্য একটা টি শার্ট নিব, আমি আমার জন্য একটা প্যান্ট বা একটা পাঞ্জাবি নিব বা একটা স্যান্ডেল নিব, তাও যদি আমি সময় পাই। মানে আমি কেন এই প্রশ্ন তুললাম নূপুর, যে ধরেন এখন অনেক সম অধিকারের কথা বলা হয়, হ্যাঁ, কোন জায়গাটায় সব জায়গায় তো মেয়েরা আগে। হ্যাঁ, সব জায়গায়, হ্যাঁ, এটা আসলে এক সময় হয়তোবা ছিল যখন আমাদের এই সমাজটা আসলে পুরুষ কেন্দ্রিক একটা সমাজ ছিল, কিন্তু ওই জিনিসটাই সবাই এখনো ধরে রেখেছে। কিন্তু এখন কিন্তু নারীরা অনেক এগিয়ে গিয়েছে, এবং কিভাবে পেরেছে আগাতে, হয়তোবা সেটার পিছনে আজকে আমি বলছি যে আমার পিছনে আমার পার্টনার, আমার হাজবেন্ড আছে। যাদের হাজবেন্ড নেই, যারা এখনো বিবাহিত না, হয়তোবা তাদের পিছনে তাদের বাবা বা তাদের ভাই, কোনো না কোনো ভাবে কিন্তু একটা খুঁটি থাকেই। হুম। হ্যাঁ, সেই খুঁটিটা না থাকলে কিন্তু আমাদের এই সমাজে একটা মেয়ে যদি এগিয়ে যায়, কোনো না কোনো ভাবে তাকে টেনে ধরবেই, এবং কোনো না কোনো ভাবে তাকে নিচে নামাতে যাবে। আর ওই খুঁটিটা যদি শক্তভাবে পিছনে থাকে, হুম। হুম। তাহলে তাকে একটা কিছু বলার আগে সবাই চিন্তা করে যে না, তার পিছনে কিন্তু একজন মানুষ আছে, তার পাশে একজন মানুষ আছে, হুম। তাকে কিছু বলতে হলে আগে দেখতে হবে তার পাশে কে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো এই জিনিসটা চিন্তা করে কিন্তু সবাই বলে। কারণ আমি দেখা যায় অনেক সময় অনেক এক্সপো গুলোতে, এক্সিবিশন গুলোতে যাই, আমাদের অনেক সময় অনেক কিছুর শিকার হতে হয়। নিশ্চয়ই। কিন্তু যখন দেখে যে না, পাশে কেউ একজন আছে হুম। হুম। এবং লাইফটা সহজ হয়, লাইফটা সহজ হয়, এবং সেই মেয়েটাও নিজেকে ভিতর থেকে একদম কনফিডেন্ট। কনফিডেন্ট মনে করে, পাওয়ারফুল মনে করে যে না, আমার পাশে তো একজন আছে, আমি এখন সামনে থেকে যে যা খুশি তা করতে পারবো, কিছু হলে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য, আমাকে ব্যাকআপ দেওয়ার জন্য আমার আমার সাথে একজন আছে। এই যে ধরেন, এটা কি না ফিল যে আমি জানি আমি পড়ে গেলে কেউ একজন আমার হাত ধরবে। হ্যাঁ, কিন্তু এটা এই মানুষটার জন্য দেখা যায় যে কেউ না ওইভাবে চিন্তা করে না। হ্যাঁ, যে ধরেন, এই তো ফ্যামিলি মেম্বার বলেন আর যেই বলেন, যেমন আমার বড় মেয়েটা এই জিনিসটা অনেক খেয়াল করে, তিনটা বাচ্চা যেহেতু, আমার বড় মেয়েটা একটু এই ব্যাপারে বাবার প্রতি একটু বেশি খেয়াল, এবং বারবার বলবে পাপা আমাদের সবার শপিং শেষ। না, ও আমি মাঝে মাঝে না এই টিভি গুলোতে শপিং এর এখন প্রোগ্রাম গুলো দেখি, ইফতারের পর, ইফতারের আগ দিয়ে। তো আমার মেয়েটা তখন বলতে থাকে যে সবাই এখন শপিং করতেছে, আমাদের শপিং কত আগে শেষ।
ওদের তো শপিং শেষ হয়ে গেছে না পাপা? বাবা বলবে কি, হ্যাঁ রোজার মধ্যে কেউ শপিং করে না, রোজার মধ্যে সবাই রোজা করে। হুম হ্যাঁ, রোজা নিয়ে ব্যস্ত থাকে, আল্লাহর ইবাদত নিয়ে ব্যস্ত থাকে, এগুলি করতে হয়। শপিং করতে গেলে তো শপিং এই টাইম শেষ। হুম তো এই জিনিসটা আসলে, তো তখন আমার মেয়ে তখন বলে, পাপা তুমি তো তোমার শপিং করনি, পাপা তুমি তো তোমার শপিং করনি। তখন বলে যে পাপা তোমার এটা কিনতে হবে, পাপা তোমার ওইটা কিনতে হবে, পাপা তোমার ওইটা লাগবে। কিন্তু সে লাস্টে এসে বলে যে আহ, আমি যদি লাস্টের দিন বের হতে পারি, বের তার হয়ে তাহলে হচ্ছে যদি আমি আমার জন্য কিছু কিনে নিয়ে আসি না। আর তখন আমি বলি, আমার হাজবেন্ডকে বলতে থাকি যে শুনো, তুমি তোমার বউ বাচ্চাকে এই ধুমায় শপিং করাইলা, ঈদের দিন এরা এগুলি পরবে, বের হবে, এর বাসায় যাবে, ওর বাসায় যাবে, আর তুমি কি করবা? তোমাকে দেখে মানুষ কি বলবে? পুরনো লুঙ্গি আর ছেঁড়া গেঞ্জি পরে হ্যাঁ, বেরিয়ে যাবে তোমাকে দেখে কি সেটা। বলবে বলো? তুমি যদি শপিং না করো। না, আমার অনেক জামা আছে, আমার অনেক কাপড়, আলমারি খুলো দেখো। হ্যাঁ। আর তখন আমি বারবার আমার হাজবেন্ডকে বলি যে না, এই এই মানুষটা হচ্ছে কাপড় চোপড়ের ক্রাইসিসে থাকে, এর ওয়ারড্রপটা পুরো একদম মানে ট্রান্সপ্লান্ট করে দিতে হবে আমার। হুম। আমি আর আমার বড় মেয়ে মিলে বলতে থাকি একই একই জিনিস দেখেন যে ধরেন আহ, একটা ড্রেস একটা পুরুষ 3-4 বছর পরার পরে ইস্ত্রি করে আবার এটা নতুন করে ভাঁজ করে রাখে হ্যাঁ, পরের দিন কিন্তু পরার জন্য একটা। কিন্তু আমরা প্রতিদিন শপিং করেও আলমারিটা যখন খুলি বাইরে যাওয়ার জন্য বলি আমার পরার জন্য কাপড় নেই। কেন? এটা 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 সব সব মেয়েদের একটা মনে হয় ডায়লগ হয়ে গিয়েছে, রেগুলার ডায়লগ। হ্যাঁ। কেন? আমাদের ফুল আলমারি মানে উপচায় পড়ে যায়, রাখার জায়গা থাকে না। আমার হাজবেন্ডের বাসায় দেখা যায় যে জাস্ট একটা সিঙ্গেল একটা আলমারি, আর আমার হচ্ছে 4 পাল্লা আলমারি, তাও সেখানে কাপড় ঢুকে না, কাপড় বেশিরভাগই বাইরে রেখে দিতে হয়। তারপর আমি যখন বাইরে যাওয়ার জন্য আলমারি খুলি, আমার ফার্স্ট ডায়লগ থাকে আমার কোনো কাপড় নেই। তাহলে এগুলো বস্তা বেঁধে ফেলে দাও। এবং আমার হাজবেন্ড মাঝে মাঝে যখন আমার আলমারি যখন গোছানো হয়, মাসে 2 মাস পর বা 3 মাস অন্তর অন্তর, তখন কাপড়গুলো যখন আমি বের করি, তো এটা তো পাহাড় হয়ে যায়, তখন সে বলবে আমি যে আমার বউয়ের কাপড় চোপড়ের পিছনে কত টাকা ইনভেস্ট করছি, এই টাকাগুলি যদি আমার থেকে ব্যবসায় লাগাইলে ব্যবসায় লাগাইলে আমার আরো টাকা পয়সা বাড়তো। হ্যাঁ, আমার ওইটা বাচ্চা দিত। এই কাপড়গুলি কি বাচ্চা দেয় আলমারিতে যে থাকে? আর ছেলেকে বলবে দেখো বাবা, দেখো পাপা, দেখো তোমার আম্মু এই যে এই কাপড় চোপড় যে দেখতেছো, এগুলি হচ্ছে আমার আমার টাকা পয়সা, দেখো। এগুলি বলবে আমার ছেলে। আর আমার ছেলে হা হয়ে বলবে দাও কেন তুমি এত কিনে, দাও কেন তুমি কিনে দাও, দেখেই তো আম্মু কিনে। হ্যাঁ। তো এইভাবে বলেন। তো ওই দিক থেকে একই জিনিস দুইজনের অনুভূতি দুই রকম। হ্যাঁ, দুইজনের অনুভূতি দুই রকম। হয় তুমি যদি নিজে ইনকাম করে সবগুলা কেন জায়েজ আছে, কিন্তু নিজে ইনকাম করে কয়টা মেয়ে তোমার এই পরিমাণে শপিং করবে? ওই হাজারে তো। একটাও না। হ্যাঁ, আমার হাজবেন্ড আমাকে মাঝে মাঝে বলে যে আমার ওইখানে এটা আছে, ওইখানে ওইটা আছে। তো অনেক সময় দেখা যায় যে আমি আমার হাজবেন্ডের জন্য অনেক কিছু অর্ডার করি অনলাইনে। হুম, অর্ডার করে আমি পরে ওর কাছ থেকেই বিলটা নেই। হ্যাঁ, হ্যাঁ, তো আমাকে মাঝে মাঝে বলে কি যে তুমি অর্ডার দিছো, বিলটা আমার কাছ থেকে নিলা কেন, তুমি দিতা, হুম, তুমি দিলা না। হুম, হ্যাঁ, এরকম বলবে। তারপর অনেক সময় যখন ওর বার্থডে থাকে বা আমার অ্যানিভার্সারি থাকে, আমি যখন গিফট কিনতে যাই, তখন দেখা যায় যে ওরও তো কিছু ক্যাশ আমার কাছে থাকে হুম, একটা। তো ওই টাকাটা যখন আমি ওই সাইড থেকে দিতে যাই, তখন আমার মনে হয় যে ওকেই যখন গিফট দিব, ওর টাকা দিয়ে কেন দিব? হুম, আমার তো উচিত আমার আমার যে ইনকামটা আছে সেখান থেকে দাও। হুম, ওর টাকা দিয়ে যদি ওকেই গিফট দিলাম, তাইলে কি হবে? এর থেকে ভালো গিফট না দেওয়া। রাইট। হ্যাঁ, এর থেকে ভালো গিফট না দেওয়া। তো অনেক সময় কি যখন দেখা যেত যে আমি এই আমার এই ক্যারিয়ার লাইফটায় ছিলাম না, আমার কোনো আর্নিং এর ওয়ে ছিল না, হুম, আমার একমাত্র আর্নিং এর ওয়ে আমার হাজবেন্ড। হুম, হ্যাঁ। তো তখন যখন আমি এই জিনিসটাতে গেতাম যে হুম, আমি ওর জন্য কিছু একটা গিফট কিনবো, এটা আমার খুবই আতে লাগতো। তাই না? হ্যাঁ, লাগাতেই তো উচিত। আমার খুবই আতে লাগতো যে আমি ওকে গিফট করব, ওর টাকা দিয়েই গিফট করবো, ওই টাকাটা তো সেই আমাকে দেয়। এর থেকে ভালো আমার ওকে কোনো গিফট না দেওয়া। রাইট। হুম, এর থেকে আমাকে এই জায়গায় একটা প্রশ্ন উত্তর দেন তো নূপুর, মেয়ে হিসেবে, যেহেতু এই অনুভূতিটা আমার হবে না, যে অধিকাংশ মেয়েই বাংলাদেশে কাজ করতে চায় না বা করে না, রাইট? বা বেকার কিংবা সংসারের কাজেই ব্যস্ত থাকতে দেখা যায় বেশি, এই তিনটাই অবস্থা। মানে আমার মনে হয় যে একটা ছেলের চেয়ে একটা মেয়ের
স্বাবলম্বী হওয়া বেশি জরুরি, কারণ ছেলেটা রাস্তায় রাত কাটাতে পারবে, মেয়েটা পারবে না। অথচ বাস্তব চিত্র উল্টো, ছেলেরা কাজ করছে, মেয়েরা সাধারণত ঘরে থাকার চেষ্টা করছে। তাদেরকে আসলে ইচ্ছে করে না অর্থনৈতিক সচ্ছলতা আনতে? প্রবলেমটা কোথায়? প্রবলেমটা কোথায় না, আমি মনে করি যে নারী পুরুষ দুজনকে সমান তালে একসাথে মিলেই আসলে একটা বলবো যে সংসার বা একটা লাইফ মেনটেন করে আসা উচিত। সেটা হুম, মেন্টালি হোক, শারীরিকভাবে হোক বা আর্থিকভাবে হোক। সঠিক। আর্থিকভাবে হচ্ছে আমি এই জিনিসটাকে বেশি প্রায়োরিটি দিব। রাইট। কারণ একটা পুরুষ একটা সংসারকে টেনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যেই ধরনের মেন্টালি সে প্রেশার নেয়, একটা মেয়ে যদি তার সাথে সেখানে সাপোর্ট দিতে পারে, হুম, আমার মনে হয় এটা সবচেয়ে একটা স্পিডই বেড়ে যায় স্পিড সংসারে, বেড়ে তো যাবে, এবং সংসার গুছায় সেই পুরুষটার জন্য এটা সব রিল্যাক্সিং। রিল্যাক্সিং, ইয়েস, এবং তারও একটা সাপোর্টের দিক থাকে। আমরা সবসময় বলি যে আমাদের মেয়েদের সাপোর্ট সিস্টেম নেই, বা সাপোর্ট সিস্টেম থাকলেও তার হাজবেন্ড, বাবা বা ভাই বা ছেলে, কিন্তু এই যে এই বাবা, এই ভাই, এই ছেলে বা এই হাজবেন্ড, এদের সাপোর্ট সিস্টেমটা কি? উপরওয়ালা। হ্যাঁ, এদেরও তো একটা সাপোর্ট সিস্টেম থাকা দরকার। কারণ আমি কিছুদিন আগে আমার মেয়েদের স্কুলে গেলাম। আমার মেয়েদের স্কুলটা একটু দেরি করে ছুটি হয়েছে, তো আমাকে বাইরে যেহেতু অপেক্ষা করতে হচ্ছিল, এটা 2 দিন আগেরই কথা। তো আমি দেখলাম যে একজন রিক্সা চালক, সে জিন্সের প্যান্ট পরা এবং খুব ভালো মানের একটা জিন্সের প্যান্ট পরা, প্লাস খুব ভালো মানেরই একটা শার্ট পরা, এবং মাস্ক পরে সে রিক্সা চালিয়ে আসতেছে ঠিক দুপুর 1টার দিকে। তো সে অসুস্থ, রিক্সা চালাতে চালাতে সে ফেন্ট হয়ে পড়ে যেতে বসতেছে এবং বলতেছে কি, আমাকে আপনারা প্লিজ ধরেন। এভাবে করে বলে, আমাকে আপনারা প্লিজ ধরেন, খুব সুন্দর ভাষায়, একদম আমার সামনে এই বরাবর। তো তার ভাবে পড়ে যাওয়া দেখে এবং তার পকেটে ইনহেলার দেখেই আমি বুঝে গেলাম তার হাঁপানির সমস্যা আছে, অ্যাস্তমার সমস্যা আছে। তো আমি পিছন থেকে লোকটাকে, আর যেহেতু আমি সামনে থেকে তাকে দেখেছি আর আশেপাশে কেউ ছিল না, পিছনে রিক্সাতে 2জন লোক, আমি বরাবর দাঁড়িয়ে আছি আর আমার পাশে একজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। তা আমি প্রথমে দেখেছি যখন, তখন আমি বললাম কি উনি অসুস্থ, ওনার অ্যাস্তমার রোগী। হ্যাঁ, তো পিছন থেকে লোকটা তাড়াতাড়ি করে নেমে আগে ওনাকে ধরলো, যে প্যাসেঞ্জারটা ছিল। ধরার পর উনি বলতেছে যে, এই তুমি অসুস্থ, তুমি এই রিক্সা চালাতে আসছো কেন? তুমি তো কিছুক্ষণ আগেই আমাকে বলতেছিলা যে তুমি আজকেই রিক্সা চালাতে আসছো। তো তখন আগে ইনহেলারটা পড়ে যাওয়ার সাথে সাথে আমি উঠালাম, উঠিয়ে ইনহেলারটা ঠিক করে দিলাম। তো লোকটা মুখে স্প্রে করলো ইনহেলার। ইনহেলারটা স্প্রে করার সাথে সাথে সে মানে কান্নায় ভেঙে পড়লো আর বলল, লোকের ওই কথাটার উত্তর দিল যে, ভাই আমি বের না হলে তো বাসায় ঈদের শপিং করে দিতে পারতাম না, এই কথাটা বলল। তো ওই লোকটাকে তখন ওই মুহূর্তে ওই জায়গায় দেখে তখনই আমি আমার হাজবেন্ডের কথা চিন্তা করছিলাম, যে হয়তোবা আমরা ওদের থেকে আপগ্রেড পর্যায়ে আছি, কিন্তু আমার হাজবেন্ডের মাথায়ও কিন্তু এই ধরনের একটা প্রেশার থাকে, মেন্টালিটি সবসময় কাজ করে যে ঈদে। পুরুষ রিক্সাওয়ালা হোক বা প্রধানমন্ত্রী, তার হ্যাঁ, মাথায় একটাই থাকে, তো আমার বউ বাচ্চা। সেম ওই টাইমেই আমার বাচ্চারা স্কুল থেকে বের হলো গেট থেকে, এবং ওই অ্যাফেয়ারেন্সটা দেখে ওরা বারবার জিজ্ঞাসা করতেছে যে আম্মু এখানে কি হয়েছে। তো আমি আসলে খুব বাস্তববাদী একজন মেয়ে, এবং আমার ছেলে মেয়েগুলোকে আমিও বাস্তববাদী কিছু শিক্ষা সবসময় দিয়ে থাকি। তখন আমি বললাম যে আমার মেয়েটাকে, বড় মেয়েটাকে, ছোট মেয়েটাকে বললাম যে দেখো, সবার পাপাই এরকম প্রেশার নেয়, আমাদের পাপারও মাথায় এরকম প্রেশার থাকে। হ্যাঁ, যে ও কি একটা লাইন বলেছে যে, ভাই আমার ঈদের শপিং তো করে দিতে হবে, বাসায় ঈদের আমার খরচটা বের করতে হবে। কারণ আমি যতটুকু দেখলাম আর ওই প্যাসেঞ্জারের যেই কথাটা শুনলাম যে তুমি তো বললা তুমি আজকেই রিক্সা চালাতে বের হয়েছো। হয়তো কোনো কারণে চাকরি নেই বা ব্যবসা নেই, হ্যাঁ, হয়তোবা কিংবা সে, 2 পয়সা বেশি ইনকাম করতেই হ্যাঁ, হবে। কিছু টাকা এক্সট্রা ইনকাম করতে চাচ্ছে। এই জন্য একটা, আমি যতটুকু বুঝতে পারলাম সে একটা ভালো একটা ফ্যামিলির ছেলে। কারণ আমরা রিক্সা চালককে দেখি কি কোন গেট আপে থাকে, আর একজন যে হচ্ছে জিন্সের প্যান্ট পরে এবং ভালো মানের একটা শার্ট পরে সে রিক্সা চালাচ্ছে, এবং তার পকেটে একটা ইনহেলারের দামও কিন্তু কম না, তার হাতে একটা খুব ভালো ঘড়িও ছিল। মানুষ যে মানে একটা তো আমার মনে হয় যে
ওর ফ্যামিলি যদি তখন সামনে থাকতো, দেখতো they ব্যাপার, could feel. হ্যাঁ, তাহলে তারা আরো বেশি খুশি হতো যে দিতে পারতেছে না, তে কি হয়েছে, সে চেষ্টা করতেছে। এইটাই বোধহয় সবচেয়ে বড় জিনিস। যে হ্যাঁ, আমি কতটুক পারলাম এটা ম্যাটারই করে হ্যাঁ। না, কতটুক চেষ্টা করলাম তোমার জন্য, দ্যাটস মিনস আ লট। এবং দেখা যায় যে অনেক সময় আমাদের পারিবারিক অনেক অ্যাফারেন্সের কারণে হয়তোবা আমরা একটা বছরের ঈদ ওরকম করে পালন করতে পারি না, ওরকম করে সেলিব্রেট করতে পারি না। তো পরবর্তী বছরে আমার হাজবেন্ডের দেখা যায় যে এই ধরনের একটা মন মানসিকতা থাকে যে আমার ঈদের জন্য একটা উম, ভালো একটা কিছু তৈরি করে রাখতে হবে আমার ফ্যামিলির জন্য, কারণ গত বছর আমরা ঈদটা সেভাবে সেলিব্রেট করতে পারিনি। হুম এবং সেটা তার বেশি মাথা ব্যথা থাকে। না না, তুমি কি বলতেছো, এমনি এর আগের বছর এই কারণে ঈদটা ভালো মতো সেলিব্রেট করতে পারিনি, বাচ্চাদেরকে নিয়ে কোথাও যেতে পারিনি, এবার এবারের ঈদটা অনেক ভালো যেতে হবে। কোথায় যাব, কি করব, বলো না, কোথায় যাবা ঈদে? হ্যাঁ, তো এই ধরনের আমার হাজবেন্ড তো কনস্ট্যান্টলি আমাকে রোজার প্রায় 2-3 রোজা থেকেই পোক করা শুরু করেছে যে ঈদের প্ল্যান কি। আমার কোনো মাথা ব্যথা নেই, সব মাথা ব্যথা তার। ঈদের প্ল্যান কি, ঈদের প্ল্যান কি, শুধু ঈদকে ঘিরে বলবো না, দেখা যায় যে যেহেতু ঈদের কারণে কিন্তু কাজের চাপটা আমার বেশি হুম ব্র্যান্ড প্রমোটিং সেক্টরে, ইনফ্লুয়েন্সিং সেক্টরে। তো অনেক সময় যখন আমি রান্না বান্নাও করতে থাকি, রান্না বান্না করতে করতে আমার ক্লায়েন্টদের ফোন চলে আসে, ফোন অ্যাটেন্ড করতে হয়, হুম তখন কিন্তু সে খেয়াল করে সাইড থেকে যে আমার ওয়াইফ ফোনে তার ক্লায়েন্টদের সাথে ডিলিং এর ব্যাপারে কথা বলতেছে, চুলায় তরকারিটা আছে, আমার বউয়ের হয়তো বা ওখান থেকে সরে যেতে পারে, কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন সরে যেতে পারে যে চুলায় রান্না আছে, দৌড় দিয়ে সে পিছন থেকে চলে যায় ওখানে। হ্যাঁ, এবং আমি ফোন কলটা অ্যাটেন্ড করে এসে দেখি যে ওমা, আমার জামাই পুরুষ মানুষ হয়ে সে ওই হাড্ডার কড়াইয়ের সামনে, চুলার সামনে দাঁড়ায় আছে। তো আমার মনে হয় না যে শুধু যে টাকা দিয়ে মেন্টালি সাপোর্ট এটাই বড় ব্যাপার, দেখেন ও আমাকে কিভাবে সাপোর্ট করছে। হ্যাঁ, হ্যাঁ, এবং এই জায়গাটি নূপুর, আমি ওই প্রশ্নে আবার আসতে চাই যে অধিকাংশ নারীদেরকে আমরা দেখি যে সংসারের মধ্যেই মোস্ট অফ দ্য টাইম ব্যস্ত থাকতে, যে কথাটা আমি বলছিলাম, কিন্তু বাইরে তাদের আসা হয় না, বা আসা কি অনাগ্রহ, আগ্রহ থাকলে হয় না, আমি এটা বিশ্বাস করি না, পথ বের হয়েই যায়। হ্যাঁ, যদি আপনার মনের ভিতরে সেই ইয়েটা থাকে, যে প্রসপেক্টিভটা থাকে যে না আমি কিছু একটা করব, তখন হচ্ছে পুরুষও যদি বাধা দেয় সেই বাধা আর মেয়ে মানতে চায় না। Right. হ্যাঁ, তখন তার জন্য আর বাধার কোনো জায়গায় থাকে। জায়গাই থাকে না। হুম, হ্যাঁ, আগে নিজেকে তো সোচ্চার হতেই হবে, নিজেকে একদম ডিটারমাইন্ড হতেই হবে যে আমি একটা কিছু করব, এভাবে করব। right. আর সেই জায়গায় যদি একজন পার্টনার বা একজন বাবা বা একজন ভাই সে সাপোর্ট দেয়, হুম, তখন যে সে আরো কিভাবে পাওয়ারফুলি বের হয়ে আসে, right. ওটা হচ্ছে একজন মেয়েই সম্ভবত ওটাকে ফিল করতে পারবে। এটা একটা মেয়ে ছাড়া কে, ওর তো ওর বুকটা তখন গর্বে আরো ফুলে যায়। আর সেই জায়গা থেকে যখন মেয়েরা যখন শাইন করে বের হয়ে আসে, আমি বলবো যে আমি যখন এখানে বের হয়ে আসলাম, এভাবে বের হয়ে আসলাম অ্যাজ এ নূপুর, অ্যাজ এ নূপুর, সবচেয়ে বেশি কিন্তু খুশির জায়গাটা আমার হাজবেন্ড। That's right. এবং তার মনে মনে একটা, মানে একটা পুরুষের মনে ওই অনুভূতিটা থাকে যে ওকে ফাইন, আল্লাহ মাফ করুক, আমার কিছু হয়ে গেলে আমার বাচ্চাদেরকে সে দেখতে পারবে। এটাই আমার হাজবেন্ডের সবচেয়ে মানে, ওর বলবো যে ওর গোল এটা। আমার আমার যদি গোল বা আমার যদি ক্যারিয়ারের একটা গোল থাকে, আমার হাজবেন্ডের গোল হলো আমি আমার ওয়াইফকে তার ক্রাইটেরিয়া অনুযায়ী এমন ভাবে গড়ে তুলবো যেন আল্লাহ না করুক আমি যখন থাকবো না, সে যেন আমার ছেলে মেয়ে নিয়ে পাওয়ারফুলি এগিয়ে যেতে ইট পারে। ইজ ইট ইজ হ্যাঁ, এবং দেখেন রেসপেক্টফুলি একটা দিন লাইফলি। শেষে, লাইফ শেষে ওই একই কথা, পুরুষের নিজের কিছু নেই, হ্যাঁ, বউ, বাচ্চা, মা বাপ, শেষ। হ্যাঁ, মানে এই প্রাণীগুলোর জন্মই হচ্ছে মানুষকে দেখার জন্য, মানুষের জন্য করার জন্য। হ্যাঁ, সবাই দেখা যায় যে আমি আরেকটা দিক থেকে বলবো যে অনেকেই প্রবাসী জীবন কাটায়। আয় হায়, হ্যাঁ, আয় হায়। প্রবাসী জীবনটা কাটায় যে তাদেরকে অনেক বেশিরভাগই হচ্ছে আমাদের ভিলেজ সাইড গুলোতে, গ্রামের দিকগুলোতেই বেশি দেখা যায় যে প্রবাসীরা থাকে। হ্যাঁ, এই প্রবাসীরা যে
বিদেশে থাকে, ওরা যে কিভাবে যে তাদের জীবনটা, তাদের লাইফটা লিড করে, শুধুমাত্র ওদেরকে যারা চোখে দেখে তারাই জানতে পারে। কিন্তু এই যে গ্রামের বাড়িতে যে তারা একটা বিগ অ্যামাউন্ট পাঠাচ্ছে, সেটা দেখে সবাই মনে করে যে খুব ভালোভাবে ওখানে দিন কাটাচ্ছে, এত বড় একটা অ্যামাউন্ট পাঠাচ্ছে। কিন্তু আলটিমেটলি দেখা যায় যে জীবনের একটা বড় অংশ তারা অ্যাব্রডে থেকে, যেমন সৌদি, দুবাই, এই দেশগুলোতে থেকে কামলা খেটে নিজের ফ্যামিলিকে স্টাবলিশ করে দিয়ে এবং যায়। এইটা খুব চমৎকার একটা জায়গা যে ধরেন মাস শেষে 50,000 60,000 টাকা পাঠাচ্ছে। গ্রামের মানুষ বা বাড়ির মানুষ ভাবে যে সে হয়তো আরো 50,000 টাকা নিজের সে কাছে রাখছে। রাখছে, কিন্তু হ্যাঁ, ইনফ্যাক্ট এত বড় বাড়ি সে গ্রামে বানাচ্ছে, ওইখানে একটা ছোট্ট রুমের মধ্যে 40-50 জন ঘুমাচ্ছে, 40-50 জন ঘুমাচ্ছে, একজনের উপর বেড আরেকজন শেয়ার শেয়ার করে। করে। হ্যাঁ, এক বেডের উপর আরেক বেডে সে বাঁশ-ঝোপ এক করে। বেলা খেয়ে আরেক বেলা না খেয়ে সে, অথচ এদের জন্য মানে এদের জন্য যৌবনের কেউ চিন্তা সবচেয়ে করে না, সুন্দর সময়টা সে নষ্ট সে করতেছে। নষ্ট করে ফেলতেছে। এবং দেখা যায় যে এক সময় যদি গ্রামের বাড়িতে ফিরেও আসে, তখন আর তার সেখানে কোনো রেসপেক্ট থাকে না। এবং তার হ্যাঁ, আম, চিহ্নও থাকে বাপ না। ভাই তো সব মেরে দেয়। হ্যাঁ, ও- চিহ্নও অধিকাংশ থাকে না, চিহ্নও থাকে না। দেখা যায় যে তার কিছু দিয়েই তার সবকিছু দিয়েই সবকিছু গড়ে তোলা হয়, কিন্তু সেখানে সেই মানুষটার আর কোনো চিহ্ন থাকে না। মূল্যায়ন। হ্যাঁ, মূল্যায়নই থাকে না। এবং এই কারণে দেখে যে প্রথমবার এসে একবার চিন্তা করে মানুষ নিজের জন্য হয়তো কিছু করবে, এসে দেখে কিচ্ছু নাই, যা টাকা পাঠাইছে খাইতে দাইতে উড়াই দিছে সব, জমি কিনলে ভাই বোনের নামে কেনা হয়েছে, এবং তারপর সে আবার চলে যায়, আবার চলে দুঃখে যায়। আবার চলে যায় চলে কাঁদতে। যে দেখা যায় যে অনেকে এমন হয়ে যায় যে পরে আর সেই ফ্যামিলির দিকে ফিরেই তাকায় না। কিংবা হ্যাঁ, লাশ হয়ে ফেরে পরে। কিন্তু লাশ হয়ে ফেরে। হ্যাঁ, আর খুব সবচেয়ে বেশি ভয়ঙ্কর। খারাপ লাগে হচ্ছে আমার ওই জিনিসটা, যে সে তো তার সময়গুলো শেষ করে দিলে এদের পিছনে, তার তো কিছু হলো না। ইট ইজ, হ্যাঁ, কিচ্ছু তো থাকে না। সব দিক থেকেই আসলে এই পুরুষরাই অবমূল্যায়িত হয়। বাট আর বলা হয় যে এটা পুরুষ কেন্দ্রিক সমাজ, বাট এখন উল্টা, আমাদের আর পুরুষ কেন্দ্রিক মনে হয় না, সমাজ আছে, মেয়েরা অনেক এগিয়ে গিয়েছে। শুধু এগিয়ে না, আইনও তো তাদের জন্য, নারী এবং শিশু নির্যাতন আইন, আরে হ্যাঁ, কোনো জায়গায় পুরুষ নির্যাতন আইন নেই। হ্যাঁ, কোনো জায়গায় পুরুষ নির্যাতন আইন নেই, পুরুষ অনেক নির্যাতিত হয়। হ্যাঁ, মানে সব হচ্ছে দেয়ালের পিছনে, পুরুষ নির্যাতনও হয়, কিন্তু আসলে ওটা সেভাবে ফুটে আসে না। আমার আমার হাজবেন্ড মাঝে মাঝে যখন আমি বাসায়, সব বাসায় দেখা যায় যে বাবারা বাসায় ঢুকলে বাচ্চারা চুপচাপ হয়ে যায়, বা আমার বাবা আসছে, কথা বলা যাবে না, বা একটু সোবার হয়ে থাকতে হবে। বা আমি শুনেছি সব বাসায় গেলে শুনে, এই সবাই চুপচাপ বসো, পাপা আসছে, হুম, এই পাপা এটা করতেছে, পাপা এটা বলতেছে। বাট আমার বাসায় দেখা যায় যে আমি বাসার ভিতরে ঢুকলে সবাই চুপ। জল্লাদ মিলে এসে হ্যাঁ, গেছে। আম্মু আসছে, এই যে আম্মু এতক্ষণ বাসায় ছিল না, পাপার সাথে সুন্দর ছিলাম, এখন এই যে আম্মু বাসায় এসে শুরু করে দিচ্ছে। তো তখন আমার হাজবেন্ড বলবে, এটা আমাদের বাসার গুন্ডা, দাদি, দাদি আমার বাসা। আমি তখন বলি, হ্যাঁ, আই এম দ্য অনলি ওয়ান গুন্ডা ইন ইন দিস হাউস, আমি একমাত্র গুন্ডা। তো আসলেই দেখা গেছে আসলে আমরা শুধু পারিবারিক ভাবে না, সব ভাবেই এগিয়ে গিয়েছি। আসলে তাই। এবং এই এই অগ্রযাত্রাতে আম, কি বলে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অনেক অবদান, এবং ডিজিটালাইজেশনের অনেক অবদান। ডিজিটালাইজেশনের অবদান বলতে গেলে যে তিনি আমাদেরকে অনেক পথ খুলে দিয়েছে। হ্যাঁ, যেমন সবচেয়ে বড় কথা এই যে এখন আমি যে ক্যামেরার সামনে, মোবাইলের মুঠোফোনের ক্যামেরাটার সামনে বসে আছি, যে স্যাটেলাইটটা উনি স্থাপন করেছেন, এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা ইনিশিয়েটিভ। ইট ইজ। হ্যাঁ, তো আসলে ওটাও আমাদের দেখতে হবে, আমাদের প্রধানমন্ত্রীও কিন্তু একজন মেয়ে। হ্যাঁ, আইন তো এই আমাদের কারণেই পাশ স্পিকার হয়েছে। একজন মেয়ে, বিরোধী দলীয় নেত্রী একজন মেয়ে, সবই মেয়ে। তাহলে এই জন্য দেশে পুরুষের জন্য কোনো আইন হ্যাঁ, নাই। এই জন্যই কোনো আইন মনে হয় করা হয়নি। আর উনি মাঝে মধ্যে এমন এমন সব কথা বলে, সেদিন বললো একটা ক্লিপ ভাইরাল হয়েছে ওনার, যে পুরুষের হাতে টাকা দিলে টাকা থাকে না। মেয়েদের হাতে টাকা দিলে ওটা থেকে যায়। আসলে এটা সত্যি কথা, কারণ মেয়েরা তো, পুরুষরা তার বউদের পিছনে, একজন হাজবেন্ড তার বউয়ের পিছনে, বা একজন প্রেমিক তার প্রেমিকার পিছনে যেভাবে খরচ করে, হুম। একজন বউ বা একজন প্রেমিকা সেই প্রেমিক বা হাজবেন্ডের পিছনে কিন্তু সেভাবে কখনোই খরচ আবার করবে না। মেয়েটার হাতে যদি টাকা দেওয়া হয়, সে কিন্তু নিজে নিজে টাকা দিয়ে কিনতে রাজি হবে না অত না, টাকা না, দিয়ে। আমাকে দিয়ে দেয় টাকা, আমার হাজবেন্ড আমাকে টাকা দিয়ে দেয়, এবং পরে আমি বলি, যাও বিল দাও। তাইলে আগেরটা কই গেল? ওই টাকাটা তখন, আ ওই টাকাটা কই, ওই তোমাকে না আমি টাকা দিলাম। আমি বলি, না না দিছো, ওইটা থাক না আমার কাছে, ওটা থাক, তুমি বিল দাও, তোমার কাছে টাকা নেই।
তুমি দাও। হ্যাঁ, অনেক হয়, অনেক অনেক It is. প্রতি দেখা যায় যে প্রতিটা সময় যখন আউটিং করা হয় তখনই হয়। তো তখন আমার হাজবেন্ড তখন বলে, তোমাকে আর আমি টাকা দিবই না, আমাকেই যখন সব দিতে হয় হ্যাঁ। তাহলে তোমাকে আমি দিবই না, তোমার কাছে টাকা রাখার দরকারই নেই। তো আমি বলি কি, না না, আমার কাছে তোমার টাকা দিলে থেকে যাবে, তোমারটা তোমার কাছেই থেকে যাবে। আমি আবার তখন তাকে মানে এটা your বলি। money is my money, my money is my money. হ্যাঁ, তো অনেকেই বলে যে আমার মা বাবার টাকাও আমার টাকা, আমার হাজবেন্ডের টাকাও আমার টাকা, আর আমার টাকা তো আমার টাকাই, কিন্তু আমার টাকা কারো টাকা না। হ্যাঁ। এই ধরনের একটা ব্যাপার স্যাপার আসলে। কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে আমাদের মেয়েগুলি এখন, সমাজের মেয়েগুলি এখন আর্নিং এর উপায় খুঁজে বের করতেছে, ঘরে বসে তারা আর্নিং করতেছে। এটা কিন্তু খুবই খুবই একটা আমি ভালো বলবো ব্যাপার। ভালো, মানে কি, খুব একটা মানে প্রেসফুল একটা কাজ যে হ্যাঁ, ঘরে বসেও আমি আর্নিং করতে পারতেছি। অনেক ওয়ে আছে, অনেক ওয়ে আছে। অনেক ওয়ে আছে, খালি হচ্ছে এখন তো দরকার। বলে যে বেকার থাকা একটা বিলাসিতা, আমি বেকার, আমি কাজ আমি করবো না, বেকার, এটা হ্যাঁ। বিলাসিতা। এখন দেখা যায় অনেক নাটকও ওই ঈদে আমি জানি যে অনেক নাটক আসতেছে যে বেকার থেকে কিভাবে বিলাসী জীবন যাপন করা যায়, সেই নাটকগুলো আমরা এবার ঈদে দেখা যাবে দেখবো। বাট আসলে মেয়েদের যেভাবে এগিয়ে যাওয়া, এটাকে আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। এবং আমি বলবো যে আমি কিন্তু যেই সময় এসে আমার ক্যারিয়ারটা স্টার্ট করলাম, হ্যাঁ, সেই সময়টা এসে মেয়েরা বসে যায়। বসে যায়। এটা 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 খুব ভালো কথা বলছেন আপু। 3টা বাচ্চা হওয়ার পরে একটা মেয়ে বলে আর কি করবো, জীবন শেষ। হ্যাঁ, আপনি তখনই দৌড়টা শুরু করছেন। শুধু 3টা বাচ্চা হয়ে যাওয়ার পর না, মাশাল্লাহ আমার বড় ছেলের বয়স কিন্তু 16 বছর। দেন তার মানে আমার একটা 17 বছরের বিবাহিত লাইফ, আমি একটা বড় সময় আমি সাংসারিক জীবন কাটিয়েছি। হ্যাঁ, এবং আমি কখনোই চিন্তা করিনি যে আমি কখনো কোনো কাজ করব, আমার আর্নিং হবে। হ্যাঁ, আমি কখনোই চিন্তা করিনি। আমি জানি না আল্লাহ আমার উপরে এই রহমতটা কোথা থেকে দিয়েছে। এটা রহমত বলবো না, আসলে এটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমার হাজবেন্ড। আমি বারবার বলবো, আমার হাজবেন্ড সবসময় চেয়েছে যে আমি স্বাবলম্বী হই। কার জন্য? তার, আমি যেন তার ছেলে মেয়েগুলোকে নিয়ে পাওয়ারফুলি জীবনযাপন করতে পারি তাকে ছাড়া। রাইট, আই আন্ডারস্ট্যান্ড। আর এখন মানুষের, বিশেষ করে পুরুষদের যে পরিমাণে হার্ট স্ট্রোক হয়, ডরই লাগে। আসলে হ্যাঁ, কারণ পুরুষরা প্রেশার বেশি নেয়, ওনাদের উপর অনেক প্রেশার, ছেলেদের উপর অনেক প্রেশার, সে যেই লেভেলের পুরুষই থাকুক। হ্যাঁ, এখন খুব কোটিপতি থাকুক আর একজন রিক্সা চালক থাকুক, সবারই প্রেশার, সবার প্রেশার। ঈদের মধ্যে আরো বেশি প্রেশার। হ্যাঁ, এক্সট্রা প্রেশার। ঈদ আনন্দের না, ঈদ আসলে প্রেশারের। ঈদ হলো প্রেশারের। আমি মানে আমি তো কিছু কিছু সময় আমার হাজবেন্ডকে বলি, ঈদ আমার বিবাহিত জীবনের পর, বিশেষ করে হচ্ছে যখন একদম 3টা বাচ্চা হয়ে যাওয়ার পর আমি একদম ফুল একদম ঘেরাও একটা ফ্যামিলি নিয়ে, তো সেই সময় আমি বলি যে ঈদ ইজ আ টাস্ক। ঈদ ইজ আ টাস্ক। কেমনে এটাকে ফুলফিল করে বের হয়ে আসতে হবে, পরীক্ষা। ইটস আ টাস্ক। বিগ বসে যেরকম টাস্ক দেয়, আল্লাহ আমাদের জীবনে হচ্ছে ঈদ, মানে সাংসারিক জীবনে ঈদটাকে একটা টাস্ক হিসেবে দিয়েছে। তো আমার হাজবেন্ড আমাকে বলে, মেহেদি লাগাতে যাবা কবে? মেহেদির অনেক প্রোগ্রাম হয়, আমাদের ইনভিটেশন গুলো আসে। তো আমি বলি যে মেহেদি লাগাইতে যে কি করব, আলটিমেটলি এসে তো আমাকে ওই রান্না কাজ করতে হবে, মেহমানদারি করতে হবে, হাতে তো মেহেদি থাকবে না। তো তখন বলে যে মেহেদি না লাগালে কি ঈদ হয় নাকি? ঈদে তো মেহেদি লাগাবোই, বাট ওই দেখা যায় যে তখন আমার ওই জিনিসটা মনে হয় যে ঈদ ইজ আ টাস্ক, বিরাট বড় একটা টাস্ক। যেমন গিফট গুলো কেনা, আত্মীয় স্বজনদের জন্য গিফট গুলো কেনা, সেই গিফট গুলো পৌঁছানো, দেন আমাদের জাকাত ফিতরার যে ব্যাপারটা আছে সেটা বের করা, সেটা সুষমভাবে বন্টন করা সবার মাঝে। হ্যাঁ, এবং এই জিনিসটারও প্রেশার কিন্তু আমার উপর না, আমার হাজবেন্ডের উপর। কারণ ওই উপরওয়ালার কাছ থেকে, আল্লাহর কাছ থেকেও কিন্তু একটা প্রেশার এদের উপরেই দেওয়া হয়েছে যে বউয়ের যেই গহনাগাটি আছে, যেই বউয়ের উপর যেই সম্পদগুলো আছে, ওইটার জাকাতও তোমাকেই দিতে হবে। সেটাও যদি না দাও তাহলে ওইটা তোমাকেই ভার বহন করতে হবে। জাকাতের টাকাটা বউয়ের নিজে দিতে হবে, বই নিচে, বাট আমারটা আমার হাজবেন্ডই দেয়। যদি সে দেয় দ্যাটস উনার, কিন্তু দায়িত্বটা আপনার, ইসলামী ভাবে দায়িত্ব আপনার। এবং যদি না দেন, আপনার যদি টাকা না থাকে, আপনার গোল্ড বিক্রি করে হলেও দিতে হবে। দিতে হবে। হ্যাঁ,
তো এটা আমারটা আমার হাজবেন্ডই দেখে, কখনোই আল্লাহর রহমতে আমার দিকে বলেন যে এই জন্য এখানটা আমি ফাঁকি মেরেছি। হ্যাঁ, এখানেও আমার দিকে তাকাতে হয় না। যে বললাম না, আসলে বলা হয় যে পুরুষ কেন্দ্রিক সমাজ, কিন্তু এটা না, আছে না না দেবে গিয়েছে, কোনো না কোনো জায়গায় এটা দেবে গিয়েছে। এখন পুরুষ শ্রমিক সমাজ। সো লেটস এন্ড ইট আপ। নুপুর, থ্যাংক ইউ। আমার ভালো লাগে কথা বলতে আপনার সাথে, বিকজ ইউ স্পিক লাইক আ ম্যান, নট ওম্যান, নট মেন, একটা মানুষ হিসেবে কথা। আসলে আমি খুবই একজন বাস্তববাদী ব্যক্তি। হ্যাঁ, অনেকেই হচ্ছে অনেক কিছু মানে মাইন্ডে সেট আপ করে তারপর হচ্ছে কথাবার্তা বলে, বাট আমি হচ্ছে বাস্তব জীবনটাকে খুব প্রাধান্য দেই। অনেকেই হচ্ছে মোমের পুতুল হিসাবে জীবন যাপন করে, বা না করলেও মানুষকে বুঝায় যে আমি আসলে এই মোমের পুতুলের জীবন যাপন করি। বাট আমি মনে করি যে একটা মেয়েকে খুবই বাস্তববাদী হওয়া উচিত, সেটা সবার ক্ষেত্রে।